In the moment of feel a power cloaked in steel. I'm a genius with mask and more. Have I seen this before? Doom, doom, doom in the night and the day. Doom, doom, doom in the chaos and fray. Doom, doom, doom in the sorcerer's way. Time has come, embrace the doomsday. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন। 2025-এর ঠিক মাঝামাঝি দাঁড়িয়ে আমরা 50 সিরিজের 5090 এবং 5070 দিয়ে কিন্তু পিসি বিল্ড করে ফেলেছি। আপনারা কিন্তু সেগুলো সবাই দেখেছেন। তারই ধারাবাহিকতায় আজকে আমরা 5060 Ti এই জিপিইউটা ব্যবহার করে একটা পিসি বিল্ড করব। তবে এর পরের বিল্ডগুলোতে আমরা 40 কিংবা 50 সিরিজের কোন জিপিটা ব্যবহার করব সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন আজকে দেখে আসি এই পিসি বিল্ডে আমরা এরই সাথে কোন প্রসেসর কোন মাদারবোর্ডটা ব্যবহার করছি। আজকের এই বিল্ডে আমরা প্রসেসর হিসেবে নিয়েছি AMD Ryzen 7 9700X এই প্রসেসরটা। 4 ন্যানোমিটার Zen 5 আর্কিটেকচারের এই প্রসেসরটার বেস ক্লক 3.8 GHz এবং বুস্ট ক্লক 5.5 GHz। 8 কোর 16 থ্রেডস এর AM5 সকেটের এই প্রসেসরটিতে একটি ইন্টিগ্রেটেড জিপিইউ দেওয়া হয়েছে। এই প্রসেসরটির L2 ক্যাশ 8 MB এবং L3 ক্যাশ 32 MB। আমাদের আজকের এই প্রসেসরটি মাল্টিটাস্কিং, গেমিং, ভিডিও রেন্ডারিং কিংবা স্ট্রিমিং সব ক্ষেত্রে কিন্তু অবিশ্বাস্য পারফরম্যান্স দেবে। এবং যেহেতু এটা একটা AM5 সকেটের প্রসেসর, সেক্ষেত্রে কিন্তু আপনি আপগ্রেডের ক্ষেত্রে ভবিষ্যতে বেশ ভালো সুবিধা পাবেন। প্রসেসরের পর এই বিল্ডে আমরা কুলার হিসেবে নিয়েছি Gigabyte Aorus WaterForce 240 এই কুলারটি। এই লিকুইড কুলারটিতে 120 মিলিমিটারের দুইটা ARGB ফ্যান দেওয়া হয়েছে, যেগুলোর স্পিড 950 থেকে 2150 RPM এর মতো। কুলারটির এয়ার ফ্লো 27 টু 56 CFM এর মতো এবং এর এয়ার প্রেসার 0.68 টু 2.77 মিলিমিটার H2O। কুলারটির লাইফ এক্সপেক্টেন্সি 73,500 আওয়ার্স এবং এর নয়েজ লেভেলও খুবই কম, 16 টু 31 dB। গিগাবাইটের এই কুলারটিতে থাকছে RGB Fusion 2.0 সাপোর্ট, যাতে করে আপনি বেশ কিছু কাস্টমাইজেশনও করতে পারবেন। যেহেতু চলছে AI এর যুগ, পিসি কম্পোনেন্টসেও থাকছে AI এর ছোঁয়া। আমাদের আজকের বিল্ডের MSI MPG B850 HTI Wi-Fi এই মাদারবোর্ডও কিন্তু তার ব্যতিক্রম না। এতে থাকছে AI ফ্রোজার কুলিং, AI ল্যান্ড ম্যানেজার, AI ইঞ্জিন, AI বুস্ট। যারা ক্লিন লুক পছন্দ করেন তাদের জন্য এই মাদারবোর্ডটা কিন্তু মাস্ট বাই একটা আইটেম বলা যায়। পুরো বোর্ডে হিটসিং দেওয়া হয়েছে, যেটা দেখতে আসলে খুব অ্যাট্রাকটিভ লাগে। এন্ড MSI এর ড্রাগনের যে ব্র্যান্ডিং করা হয়েছে এটাও বেশ এগ্রেসিভ একটা লুক দেয়। 5G ল্যান্ড পোর্ট, Wi-Fi 7 এবং PCIe 5 এই তিনটা কিন্তু হচ্ছে আজকের এই মাদারবোর্ডের মূল ফোকাসের জায়গা। এই মাদারবোর্ডটিতে দেওয়া হয়েছে 4টা M.2 স্লট, যেখানটাতে 2টা Zen 5 এবং 2টা Zen 4। মেমোরি সেগমেন্টে দেওয়া হয়েছে 4টা DDR5 RAM স্লট, যেখানে আপনি 256 GB পর্যন্ত এক্সপান্ড করতে পারবেন এবং এগুলোর ম্যাক্স ওভারক্লকিং ফ্রিকোয়েন্সি 8400 MTS। পোর্টস এবং কানেক্টিভিটির দিকে তাকালে আমরা দেখতে পাই এতে থাকছে 4টা USB 2, একটা USB 5 Gbps টাইপ A পোর্ট, 2টা USB 10 Gbps টাইপ A পোর্ট, 3টা USB 10 Gbps টাইপ C পোর্ট। এছাড়া ওয়্যারলেস কানেক্টিভিটির জন্য এতে থাকছে ব্লুটুথ 5.4। এই বিল্ডে আমরা র্যাম হিসেবে নিয়েছি আমাদের চিরচেনা Corsair Vengeance এর 8GB 16GB দুইটা স্টিক। DDR5 এর র্যাম গুলোর ফ্রিকোয়েন্সি 6000 MTS এবং এগুলো CL30 লেটেন্সির র্যাম। র্যাম গুলোতে অ্যালুমিনিয়াম হিট স্প্রেডার থাকছে। এছাড়া র্যাম গুলো অপটিমাইজড ফর AMD Expo। গেমিং, কন্টেন্ট ক্রিয়েশন, মাল্টিটাস্কিং কিংবা যে কোনো কমপ্লেক্স কাজই হোক না কেন, এই র্যাম গুলো থেকে কিন্তু আপনি খুবই ভালো সাপোর্ট পাবেন। Corsair এর এই র্যামটিতে ডাইনামিক 10 জোন RGB লাইটিং দেওয়া হয়েছে, যেটা Corsair IQ সফটওয়্যারের মাধ্যমে আপনি কাস্টমাইজ করতে পারবেন। মেমোরি সেগমেন্টের পর এবার আসুন তাকাই স্টোরেজ সিস্টেমের দিকে, যেখানটাতে আমরা SSD হিসেবে পিক করেছি Team T-Force G70 Pro এই 1TB এর NVMe M.2 SSD-টা। এই SSD-টার রিড স্পিড 7400 Mbps এবং রাইট স্পিড 5500 Mbps। এই SSD-টার রিড রাইট স্পিড নিয়ে আমরা আলাদা করে একটা বেঞ্চমার্ক ভিডিও করেছি, সেটা আসছে খুব শীঘ্রই, অবশ্যই কিন্তু দেখবেন। এই SSD-টার MTBF 30 লাখ আওয়ার্স এবং এর এন্ডিউরেন্স রেটিং 740 TBW। G70 সেগমেন্টের এই SSD-টা কিছু ভেরিয়েশন আছে, যেমন G70-তে থাকছে না কোনো DRAM ক্যাশ এবং G70 Pro-তে থাকছে কিন্তু DRAM ক্যাশ। আমাদের আজকের SSD-টা কিন্তু G70 Pro এবং G70 Pro এর মধ্যে দুটো পার্থক্য আছে। G70 Pro এর একটাই থাকছে গ্রাফিন হিটসিঙ্ক এবং অন্যটাই থাকছে অ্যালুমিনিয়াম হিটসিঙ্ক। এবং স্বভাবত অ্যালুমিনিয়াম হিটসিঙ্কের কিন্তু প্রাইসটাও কিছুটা বেশি। স্টোরেজ সিস্টেমের পর এখন চলুন কথা বলি গ্রাফিক্স কার্ড নিয়ে। গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা এই বিল্ডে রেখেছি MSI RTX 5060 Ti গেমিং ট্রায়ো OC ভেরিয়েন্টের এই গ্রাফিক্স কার্ডটি। MSI এর এই গ্রাফিক্স কার্ডটি ফিচার করছে NVIDIA Blackwell আর্কিটেকচার। এই গ্রাফিক্স কার্ডটির CUDA কোর 4608 ইউনিটস, এতে TMUS থাকছে 144টা, ROPS থাকছে 48টা, টেনসর কোর থাকছে 144টি এবং RT কোর থাকছে 36টি। গ্রাফিক্স কার্ডটির মেমোরি স্পিড 28 Gbps, মেমোরি সাইজ 16 GB, মেমোরি টাইপ GDDR7 এবং মেমোরি বাস 128B।
এবং গ্রাফিক্স কার্ডটির ইন্টারফেস PCIe 5। MSI এর গ্রাফিক্স কার্ডটিতে থাকছে ট্রাইফ্রোজার 4 থার্মাল ডিজাইন, যেখানটাতে ফ্যান, এয়ার ফ্লো কন্ট্রোল এই ব্যাপারগুলো আপগ্রেড করা হয়েছে। থাকছে স্টর্ম ফোর্স ফ্যান এবং নিকেল প্লেটেড কপার বেস প্লেট। এর পাশাপাশি থাকছে মেটাল ব্যাক প্লেটও। আমাদের আজকের এই টোটাল বিলটিকে পাওয়ার আপ করতে আমরা ব্যবহার করেছি এনটেক এর G750 এই পাওয়ার সাপ্লাইটি। এটি একটি 750 ওয়াটের পাওয়ার সাপ্লাই, যেটি 80+ গোল্ড সার্টিফাইড, এবং এটি একটি সেমি মডিউলার পাওয়ার সাপ্লাই। এতে ব্যবহার করা হয়েছে হাই কোয়ালিটি জাপানিজ ক্যাপাসিটর, থাকছে 120 মিলিমিটার সাইলেন্ট ফ্যান উইথ থার্মাল ম্যানেজার। এই পাওয়ার সাপ্লাইটিতে থাকা ATX 12 ভোল্ট ভার্সন 2.4 মডার্ন CPU এবং GPU এর সাথে কম্প্যাটিবল। স্টারটেক থেকে এই পাওয়ার সাপ্লাইটি পারচেজ করে বুঝে নিন 6 বছরের ওয়ারেন্টি। লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকের এই বিল্ডে আমরা কেসিং হিসেবে নিয়েছি এনটেক C5 কনস্টেলেশন সিরিজের এই কেসিংটা। ডুয়েল চেম্বার এই কেসিংটা থাকছে 270 ডিগ্রি ফুল ভিউ টেম্পার্ড গ্লাস। ফ্রন্ট প্যানেল এবং সাইড প্যানেলে 4 মিলিমিটারের টেম্পার্ড গ্লাস থাকায় ভেতরের কম্পোনেন্টস কিন্তু একদম অস্থিরভাবে এনজয় করতে পারবেন। কেসিংটাতে টোটাল 7টা প্রি ইনস্টলড ARGB PWM ফ্যান দেওয়া হয়েছে, তবে আপনি চাইলে আরো 3টা ফ্যান ইনস্টল করতে পারবেন। এই কেসিংটার টপে এবং বটমে দেওয়া হয়েছে ডাস্ট ফিল্টার, যেটা আমি বলবো খুব ভালো একটা ব্যাপার। এই কেসিংটা নিয়ে বিস্তারিত একটা রিল ভিডিও আসছে খুব শীঘ্রই, অবশ্যই ভিডিওটা দেখবেন। আজকের এই বিল্ডটিতে আমরা যে গেমিং টেস্ট এবং বেঞ্চমার্ক গুলো করেছি, সেগুলোর ক্ষেত্রে যে মনিটরটা আমরা ব্যবহার করেছি সেটি হচ্ছে MSI Pro MP272 PMG এই মনিটরটা। 27 ইঞ্চের ফুল HD IPS প্যানেলের এই মনিটরটির রিফ্রেশ রেট 120 হার্টজ। MSI অলরাউন্ডার এই মনিটরটিতে আসলে কি নেই? বিল্ট ইন 1080 ওয়েবক্যাম, ডিজিটাল মাইক্রোফোন, 2 ওয়াটের 2টা স্পিকার। অনলাইন কনফারেন্সের জন্য কিন্তু ফুল সেটআপ একদম রেডি। TUV সার্টিফাইড এন্টি ফ্লিকার এই মনিটরটিতে আইজারগো টেকনোলজি থাকায় দীর্ঘক্ষণ কাজ করলেও আই স্ট্রেন হবে না একদমই। মনিটরটির রেসপন্স টাইম 1 মিলিসেকেন্ড MPRT। মনিটরটিতে ভিসা মাউন্ট করার পাশাপাশি থাকছে টিল্ট, সোয়েবল, পিভট, হাইট অ্যাডজাস্ট করার সুবিধা। কানেক্টিভিটির জন্য এতে থাকছে একটা HDMI, একটা VGA পোর্ট, একটা ডিসপ্লে পোর্ট এবং একটা হেডফোন আউট। পিসি বিল তো শেষ হলো, এখন চলুন আমরা এই পিসিটিকে নিয়ে একটু খেলাধুলা করি, একটু গেমিং টেস্ট এবং বেঞ্চমার্ক করি। তো প্রথমেই দেখে আসি গেমিং টেস্টে আমাদের আজকের এই বিলটি কেমন পারফর্ম করলো। গেমিং টেস্ট সেগমেন্টে আমরা প্রতিটি গেমের ডিফল্ট বেঞ্চমার্ক রান করি। এই সময় আমরা 1080p তে প্রথমে DLSS অফ করে এবং পরে DLSS অন করে বেঞ্চমার্ক গুলো রান করি, যাতে করে র পারফরমেন্সের পাশাপাশি 5000 সিরিজের এই GPU এর মাল্টিফ্রেম জেনারেশন সম্পর্কেও একটা আইডিয়া পাওয়া যায়। প্রথমে আমরা শুরু করি ওয়ান অফ দ্য মোস্ট পপুলার AAA টাইটেল গেম Red Dead Redemption 2 দিয়ে। এই সময় গ্রাফিক্স প্রিসেট ছিল ফেভার কোয়ালিটিতে, সবকিছু হাই টু আলট্রাতে ছিল। গ্রাফিক্স API হিসাবে ছিল DirectX 12। DLSS অফ করে আমরা রেজাল্ট হিসেবে পেয়েছি Max FPS 137, এভারেজ FPS 92, 1% লোতে পেয়েছি আমরা 58 FPS। পরবর্তীতে DLSS অন করে আমরা রেজাল্ট হিসেবে পেয়েছি Max FPS 170, এভারেজ FPS 105 এবং 1% লোতে আমরা পেয়েছি 69 FPS। এরপর আমরা টেস্ট করি Cyberpunk 2077। এটি বেশ গ্রাফিক্স ডিমান্ডিং একটি AAA টাইটেল গেম। এই সময় গ্রাফিক্স প্রিসেট হিসেবে ইউজ করেছিলাম রে ট্রেসিং মিডিয়াম। এই সময় DLSS এবং ফ্রেম জেনারেশন অফ ছিল এবং রে ট্রেসিং অন ছিল। রেজাল্ট হিসেবে আমরা Max FPS পেয়েছি 77, এভারেজ FPS পেয়েছি 67 এবং 1% লোতে আমরা পেয়েছি 53 FPS। পরবর্তীতে যখন DLSS অন করে রেখে টেস্ট করি, তখন আমরা রেজাল্ট হিসেবে পেয়েছি Max FPS 105, এভারেজ FPS 92 এবং 1% লোতে আমরা পেয়েছি 63 FPS। এক্সেপশনালি আমরা গেমটিতে সেম প্রিসেটে পাথ ট্রেসিং এনেবল করেও টেস্ট করেছিলাম, তবে সেক্ষেত্রে আমরা প্লেয়েবল FPS পাচ্ছিলাম না, 24 to 30 FPS এর মতো আসছিল। সবশেষে আমরা টেস্ট করি ব্ল্যাক মিথ উকং। এটিও একটি বেশ গ্রাফিক্স ডিমান্ডিং একটি AAA টাইটেল গেম। এ সময় গ্রাফিক্স প্রিসেট ছিল ভেরি হাইতে, রে ট্রেসিং এনেবল করা ছিল এবং রে ট্রেসিং কোয়ালিটি ছিল মিডিয়ামে, পাশাপাশি DLSS এবং ফ্রেম জেনারেশন অফ ছিল। রেজাল্ট হিসেবে আমরা Max FPS পেয়েছি 81, এভারেজ FPS পেয়েছি 69 এবং 1% লোতে আমরা পেয়েছি 57 FPS। পরবর্তীতে সেম প্রিসেটে আমরা DLSS কোয়ালিটি এবং মাল্টি ফ্রেম জেনারেশন অন করে গেমটি টেস্ট করি, তখন আমরা রেজাল্ট হিসেবে পেয়েছি Max FPS 136, এভারেজ FPS পেয়েছি 118 এবং 1% লোতে আমরা পেয়েছি 48 FPS। গেমিং বেঞ্চমার্কের পর আমরা বেশ কিছু সিনথেটিক বেঞ্চমার্ক করি। প্রথমে আমরা যে বেঞ্চমার্কটি করেছিলাম সেটি হচ্ছে 3D Mark Steel Nomad। এই সময় রেজোলিউশন ছিল 4K তে, API ছিল DirectX 12। রেজাল্ট হিসেবে আমরা Steel Nomad স্কোর পেয়েছিলাম 3557। গ্রাফিক্স টেস্ট এভারেজ FPS পেয়েছিলাম 35.57 FPS। Steel Nomad এর পর আমরা যে বেঞ্চমার্কটি করি সেটি হচ্ছে 3D Mark Time Spy। এই সময় রেজোলিউশন ছিল 1440p তে, API ছিল DirectX 12। Time Spy স্কোর পেয়েছিলাম 15390। গ্রাফিক্স স্কোর পেয়েছিলাম আমরা 15000
12,908 এবং সিপিইউ স্কোর পেয়েছিলাম 12,997। এরপর আমরা 3D মার্কের নাইট রাইড এই বেঞ্চমার্কটি করি। এই সময় রেজুলেশন ছিল 1080p এবং এটিও একটি DirectX 12 বেসড গ্রাফিক্স টেস্ট। এই সময় আমরা রেজাল্ট হিসেবে নাইট রাইড স্কোর পেয়েছিলাম 86,790, গ্রাফিক্স স্কোর পেয়েছিলাম 1,93,086 এবং সিপিইউ স্কোর পেয়েছিলাম 21,068। সবশেষে আমরা যে বেঞ্চমার্কটি করি সেটা হচ্ছে Geekbench 6। এক্ষেত্রে আমরা সিপিইউ স্কোরে সিঙ্গেল করে পেয়েছি 3,276 এবং মাল্টি করে পেয়েছি 15,602। Geekbench 6 এর জিপিইউ টেস্টে আমরা ভালকান স্কোর পেয়েছি 1,37,700 এবং OpenCL এ আমরা স্কোর পেয়েছিলাম 1,43,220। এমন সব হাই এন্ড বিল্ডের পাশাপাশি যদি লো বাজেট বিল্ডও করতে চান সেক্ষেত্রেও কিন্তু চলে যেতে পারেন স্টারটেকের ওয়েবসাইটে। প্লিজ ভিজিট startek.com.bd এবং আজকের আমাদের এই বিলটি কেমন লাগলো সেটা অবশ্যই ভালো মন্দ দিক কিন্তু কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের ফিডব্যাক নিয়ে কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের ভিডিওগুলোকে একটু বেটার করার। আমি হিমেল ফিরছি পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।